আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। স্বাগত জানাই আপনাদের আগের রেডিওর দিনগুলো নিয়ে আজকের পর্ব নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থাপন করব আগের রেডিওর দিনগুলো নিয়ে আজকের পর্ব নতুন আরেকটি ভিডিওতে। দেখার জন্য আপনার আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গে থাকুন। শ্রদ্ধেয় দর্শক, 1867 সনে স্কটিশ গাণিতিক পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল গাণিতিক তত্ত্বের মাধ্যমে রেডিও তরঙ্গের ধারণা সামনে আনেন। তার গাণিতিক তত্ত্ব এখন ম্যাক্সওয়েল সমীকরণ নামে পরিচিত। ম্যাক্সওয়েল তার তত্ত্বের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করেন যে যুগল তড়িৎ ও চুম্বক ক্ষেত্রে স্পেসের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে তড়িৎ চুম্বক তরঙ্গ আকারে। সর্বপ্রথম বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু বৈদ্যুতিক তার ছাড়া কীভাবে দূরে রেডিও সংকেত পাঠানো যায় এ বিষয়ে তিনি অনেক গবেষণা করেন। 1895 সালে স্যার জগদীশচন্দ্র বসু প্রথমবারের মতো বেতার দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেখান মাইক্রোওয়েভ গবেষণার ক্ষেত্রে তার বড় অবদান আছে। স্যার জগদীশচন্দ্র বসু বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যে কিলোমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন। আচার্য জগদীশচন্দ্র বসু রেডিও সংকেত শনাক্ত করার জন্য অর্ধ পরিবাহী জংশন ব্যবহার করেন। এই আবিষ্কার প্যাটেন্ট করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার পরিবর্তে স্যার জগদীশচন্দ্র বসু সেটি সবার জন্য উন্মুক্ত করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় কারিগরি, প্রযুক্তিবিদ এবং পেশাজীবীদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বসু ইঞ্জিনিয়ারিং আইইই তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসাবে অভিহিত করেন। 1894 থেকে 1895 সালের মধ্যে ইটালির উদ্ভাবক গুলিয়েমো মার্কনি সর্বপ্রথম ব্যবহার উপযোগী রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার আবিষ্কার করেন। এর জন্য তিনি 1909 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার ভূষিত হন। বাণিজ্যিকভাবে রেডিও যোগাযোগ ব্যবস্থা শুরু হয় 1900 সালের দিকে। শ্রদ্ধেয় দর্শক, রেডিও আবিষ্কার হয় আজ থেকে প্রায় 124 বছর পূর্বে। সেটি ছিল 1900 সনে। পৌষ মাসের শীতের সকাল, মোরগ ডাক দিয়েছে সেই কখন। কম্বলের ওম ছেড়ে বাহিরে বের হতে সাহস আর উদ্যম দরকার। তখনই বেজে উঠল শীতের এক কণ্ঠ। সকাল 7টা, রেডিও বাংলাদেশ। খবর পড়ছি আমি একরামুল চৌধুরী। সে সময় আমাদের সকালটা শুরু হতো সকাল 7টার খবর দিয়ে। খবর পড়তেন একরামুল চৌধুরী, সরকার, কবিরউদ্দিন সহ আরও অনেকে। সরকার কবিরউদ্দিন খবর পড়া বেশ ভালোই লাগতো। কণ্ঠকাতর কিন্তু কি আবেদনময়। সরকার কবিরউদ্দিন পড়তেন ভয়েস অব আমেরিকার মতো করে। সেই সময় রেডিওর খবর ভিন্ন একটা সুর ছিল, আজকালের মতো সাদামাঠা ছিল না। আমাদের বাসার রেডিও ছিল খুব 2 ব্যান্ডের কাঠের বাক্স, আকারে বড়। আব্বু শুনতেন খবর, আমরা ভাই বোনেরা গান, ম্যাগাজিন আর নাটক। আমার আব্বু গোলাম সরোয়ার চাকরির সুবাদে বাস করতেন খুলনা জেলার তৎকালীন দৌলতপুর থানার ফুলবাড়ি গেট এলাকায় যাদবপুর গ্রামে মালেক মুন্সির বাড়িতে। তার পরবর্তীকালে সোনালী জুট মিলের কোয়ার্টারে। খুলনার বেতার কেন্দ্র থেকে বেশি দূরে নয়। সকাল 8টা শুরু হতো রম্যনাটিকা, অচিন্ত ভৌমিকের লেখা আয়না, সুরত আলীর হাসি আর বিখ্যাত সংলাপ মারাত্মক সিরিয়াস। মন ভরে যেত। সঙ্গে ইজত আলী ও ময়না ভাবি সামাজিক অসঙ্গতি নিয়ে তারা ফুটিয়ে তুলতেন মনোহর বিদ্রুপ। একই সময় রেডিওর নব ঘুরিয়ে চলে যেতাম চট্টগ্রাম বেতার কেন্দ্রে অনুষ্ঠানে। ওখানে হতো চলমান চট্টগ্রাম, কুইজ থাকতো, বিজয়ীদের নাম প্রচার করা হতো। রেডিওতে নিজের নাম শুনতে কি যে ভালো লাগতো তখন। এর আগে 7:30টায় ধরতাম আকাশবাণী কলকাতা, শুনতাম প্রাত্যহিক অসাধারণ সব চিঠিপত্র পড়া হতো ওখানে। ওই মুহূর্তে মনে পড়ছে মিনা শর্মাকে। আমি লিখতাম মিনা শর্মার সাথে আমার যোগাযোগ
ছিল চিঠিতে। দুপুরের পর ঢাকা খ কেন্দ্রে শুরু হতো বিজ্ঞাপন তরঙ্গ। আমাদের মাথাছিরা সিনেমার গান ছেড়ে দিয়ে রান্নাবান্না করতেন। উপর দেশি আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও। শুক্রবার বেলা 2টা ও রাত 10টা থাকতো নাটক। আমরা পরিবারের সবাই গোল হয়ে বসে নাটক শুনতাম খুলনা কেন্দ্রের। নাটক বেশি ভালো লাগতো। ওখানে থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের নাটক বেশি প্রচারিত হতো। দ্য লাস্ট লিপ, লাড্ডু এখনো মনে পড়ে। বেলা পরে এলেও মনোযোগ দিতাম ম্যাগাজিন অনুষ্ঠানের দিকে। মূলত সিনেমার বিজ্ঞাপন প্রচার ছিল ওগুলি। জনাব মাজহারুল ইসলাম শুরু করতেন হ্যাঁ ভাই। মূলত এই অনুষ্ঠানগুলো জনপ্রিয় করে তোলেন নাজমুল হুসাইন। তার অসাধারণ সৃজনশীলতার শ্রোতার হুমড়ি খেয়ে পড়তেন। হেনুলাক্স, সুরের পরশ, মার্কোলাক্স, সুর মেলাতে হাঁসমার্কা নারিকেল তেল গানের তোলা। এইসব অনুষ্ঠানে অংশ নিয়ে ভৌমিক, রেহমান, গ্রিন, বিনাপিনি, তানজানি পিয়াস, রেখা, ইকবাল, খন্দকার, শিমু, রোমান মোল্লা, ইব্রাহিম খলিলুল্লাহ সব অনেকেই রীতিমতো তারকা বনে গিয়েছিল। সন্ধ্যার সময় শুরু হতো দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার, সুখী সংসার। দুর্বারের সপ্তাহে একবার অনুরোধের আসর। এটা ছিল বেশ আকর্ষণীয়। সুখী সংসার শুরু হতো আব্বু এসে রেডিওটা নিয়ে যেতেন, কারণ রাত 10:30টায় ছিল বিবিসির খবর। আতাউস সামাদ, মানুষ বড়ুয়া সাগর পাড়ে বন্ধুদের স্বাগত জানাতেন। রাত 10:30টার দিকে বাংলাদেশের খবর ও সংবাদ পর্যালোচনা। 9টায় উত্তোলন থাকতে শফি কামাল, 10টায় ভয়েস অফ আমেরিকা। ইকবাল বাহা চৌধুরী, মাসুমা খাতুম বা সরকার কবিরউদ্দিন শুরু করতেন এইভাবে ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। আমেরিকা এখন দুপুর 12টা, বাংলাদেশ রাত 10টা, ভারতে রাত 9:30। সরকার কবিরউদ্দিন শুরুটা ছিল ঢাকা রেডিও থেকে, পরে তিনি ভয়েস অফ আমেরিকায় যোগ দেন। প্রিয় দর্শক, রেডিও বাংলাদেশ ঢাকায় কখন থেকে যেন শুরু হয়েছিল নিশতি অনুষ্ঠান মনে পড়ছে না এখন। রাত 12টায় শুরু হতো। উদ্বোধনী অনুষ্ঠানে বেবি নাজনীন গিয়েছেন এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। আর ছিল ফুটবল ওই ক্রিকেট খেলার ধারাভাষ্য। নাজমুল হুসাইনের ম্যাগাজিন অনুষ্ঠান ও ধারাভাষ্য শোনার জন্য ছোট পকেট রেডিও রাখতাম। অনুষ্ঠান শেষে নাজমুল হুসাইন বলতেন ভালো থাকা হয় যেন। আর মালয়েশিয়ায় ইলাত ক্লাব মাঠ থেকে চৌধুরী জাফরুল্লাহ শরাফতের বিখ্যাত কণ্ঠ ভেসে আসত। এইমাত্র বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আকরাম খান হাফ সেঞ্চুরি করার খ্যাতি অর্জন করেছেন। আমাদের বিনোদনের মাধ্যম ছিল রেডিওই। আবাহনী মোহামেডান খেলা হতো ঢাকায়। রেডিও কল্যাণে আমরা এলাকাবাসী হয়ে যেতাম দুই ভাগে। খোদাবক্স মৃধা, মোহাম্মদ মুসা কিংবা আব্দুল হামিদ আমাদের হয়ে উঠেছিলেন অতি চেনা আপনজন। এখন তথ্যপ্রবাহ বিনোদনের দুয়ার ছিল উন্মুক্ত, অবাধিত। তবু কেন জানি রেডিও কালের আবেগ এখন আর খেলা করে না। সে সময় সুবাসটাই ছিল অন্যরকম, মায়া জড়ানো। এই ছিল রেডিও দিনগুলি নিয়ে আজকের পর্ব ও বিষয়বস্তু। আরএস টিভির সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য। রেডিও দিনগুলি নিয়ে আজকের পর্বে নতুন আরেকটি ভিডিওতে এবং রেডিও আবিষ্কারের বিষয়ে ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি রেডিও দিনগুলি নিয়ে আজকের পর্বে নতুন আরেকটি ভিডিওতে রেডিও আবিষ্কারের বিস্তারিত পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাঠ থেকে তথ্য নিয়ে মানব কল্যাণ যদি কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজকে ক্ষমা করে দিবেন। ভুল করে ধরে দিলে অবশ্যই শুদ্ধ নেবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রথম আলো পত্রিকাকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আরএস টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।